বেশিরভাগ মানুষ মাত্র 1 মাসে নয় 5 জিনিস ভুলে যায়। আমি বলতে চাইছি, ক্লাসে গিয়ে নোট তৈরি করে ঘন্টার পর ঘন্টা অনুশীলন বা অ্যাসাইনমেন্ট সমাধান করে, ব্যয় করে এবং তারপর 1 মাসে তুমি যা শিখেছ তাও মনে রাখতে পারো না। কিন্তু অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক দ্রুত জিনিস শিখতে পারে, যা তোমার 1 ঘন্টা সময় লাগে মাত্র 3 ঘন্টা, এবং একবার তারা কিছু শিখলে তারা কিছুই ভুলে যায় না। উদাহরণস্বরূপ স্কট ইয়ং, আল্ট্রা লার্নিং বইয়ের লেখক। তিনি মাত্র 1 বছরে তার 4 বছরের কম্পিউটার বিজ্ঞান ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি মাত্র কয়েক মাসের মধ্যে একাধিক ভাষাও শিখতে সক্ষম হয়েছেন। এবং এই ভিডিওতে আমরা কিছু টিপস এবং কৌশল সম্পর্কে কথা বলব যা আপনি আজ থেকে ব্যবহার করে আরও দ্রুত এবং ভালোভাবে শিখতে শুরু করতে পারেন। তাই যদি তুমি স্কুল কলেজে পড়ো অথবা কোচিং করছো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য সোনার খনি হতে চলেছে। ধাতব শেখার পদ্ধতি। বেশিরভাগ মানুষ মনে করে যে শেখার অর্থ তথ্য গ্রহণ করা। যদি তুমি আরও পড়ো, আরও বক্তৃতা দেখো, আরও নোট নাও, তুমি সবকিছু শিখবে, কিন্তু এটা এভাবে কাজ করে না। শেখা আসলে 2টি ধাপে ঘটে। প্রথম ধাপে তুমি পড়া, দেখা, শোনার মাধ্যমে তথ্য গ্রহণ করুন। কিন্তু দ্বিতীয় ধাপ হল আপনি নিজেকে এটি প্রক্রিয়া করার জন্য কিছুটা সময় দেন। পরে এটি প্রয়োগ করুন এবং পুনরুদ্ধার করুন। কিন্তু বেশিরভাগ মানুষই ফি সম্পর্কেও চিন্তা করেন না, এবং সেই কারণেই তারা নতুন কিছু শিখতে কষ্ট পান। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক একটি পেশির মতো। আপনি যত বেশি অনুশীলন করবেন, নিউরনের মধ্যে সংযোগ তত শক্তিশালী হবে, এবং এখানেই মেটা লার্নিং আসে, শেখার দক্ষতার সাথে কিভাবে শিখতে হয়। এবং যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন, আপনি যখনই নতুন কিছু শিখছেন তখন অনেক সময় বাঁচাতে পারবেন। তাই এই ধাপটি শুনুন। মূলত মেটা লার্নিংয়ের 3টি নিয়ম রয়েছে, যা এই বইতে উল্লেখ করা হয়েছে। নিয়ম নম্বর 1 হল আপনি কেন কিছু শিখছেন তার কারণ বোঝা। কারণ আপনি যেভাবে অধ্যয়ন করবেন তা সম্পূর্ণ ভিন্ন হবে যদি আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুধুমাত্র মজা করার জন্য শেখার সাথে তুলনা করা হয়, এবং এই স্পষ্টতা অনেক পার্থক্য করে, কারণ এটি সংজ্ঞায়িত করে যে আপনি সবচেয়ে বেশি কিসের উপর মনোযোগ দেবেন। তাই দ্বিতীয় ধাপ হল কাজটি সম্পন্ন করার জন্য আপনার ন্যূনতম কতগুলি জিনিস আয়ত্ত করা উচিত তা বের করা। উদাহরণস্বরূপ, বেশিরভাগ পরীক্ষার ক্লাসিক কেস, যেখানে আপনি কেবল আগের বছরের প্রশ্নগুলি দেখতে পারেন এবং বুঝতে পারেন যে একটা প্যাটার্ন আছে, যাতে তুমি বুদ্ধিমত্তার সাথে কিছু অধ্যায় এখানে সেখানে এড়িয়ে যেতে পারো। এবং এখন 3 নম্বর নিয়ম হল তুমি কিভাবে শিখবে তা বের করো। অনেক শিক্ষার্থী শুধু কিছু পড়ে এবং আশা করে যে তারা তাদের কিছু শিখবে। শুধু একটি বক্তৃতা দেখো এবং হ্যাঁ হও, এখন আমি সবকিছু জানি। শেখাটা কোনো নিষ্ক্রিয় প্রক্রিয়া নয়, এটি একটি সক্রিয় প্রক্রিয়া। এবং যতক্ষণ না তুমি এটি পড়ো, এটি শোনো এবং অবশেষে নিজেকে পরীক্ষা করার জন্য কিছু কৌশল ব্যবহার করো, তুমি নতুন কিছু শিখতে পারবে না। এখন কোনো কৌশলগুলি ব্যবহার করে তুমি তোমার শেখার প্রক্রিয়াটিকে আরও কার্যকর করতে পারো। নোট নেওয়া শুরু করো, কারণ আমি নিশ্চিত যে তুমি কয়েক দিনের মধ্যে এটি ভুলে যাবে। প্রথমটি দিয়ে শুরু করি। সর্বদা 3টি ধাপে শিখি। কল্পনা করুন, আমি কিভাবে একটি অ্যাপ ওয়েবসাইট তৈরি করতে হয়, বা কেবল একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার প্রথম ধাপটি হবে কেবল এটিতে কয়েকটি ভিডিও দেখা। দ্বিতীয় ধাপটি হবে এটি অনুশীলন করা, কারণ এটি এমন একটি পর্যায় যেখানে বেশিরভাগ শেখা সাধারণত ঘটে। আপনি অনেক সন্দেহ পাবেন, কিন্তু সেই সন্দেহগুলি জিজ্ঞাসা করতে ভয় পাবেন না, তারা যতই বোকা হোক না কেন। তোমার ক্লাসে কতবার সন্দেহ হয় এবং তুমি মনে করো যে আমার এখনই জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ আমার বন্ধুরা আমাকে বিচার করবে। এটা করো না, কারণ এটা তোমার বৃদ্ধিকে নষ্ট করে দিচ্ছে। এখন তৃতীয় ধাপ হল পুনরুদ্ধারের ধাপ। মূলত এমন একটি ধাপ যেখানে তুমি 4 থেকে 5 দিন নতুন কিছু শেখার পর কিছু প্রশ্ন সমাধান করে অথবা নিজেকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করে নিজেকে পরীক্ষা করো। এখন মূল কথা হল এই 3টি ধাপই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই যখনই তুমি পরের বার পড়ার জন্য একটি অধ্যয়নের সময়সূচি তৈরি করো, তখন নিশ্চিত করো যে তুমি এখন এই 3টি ধাপের জন্য সময় ব্লক করে রাখছ। দ্বিতীয় কৌশল হল টেক ব্যবহার করে শেখা এবং সংশোধন করা শুরু করা। এই টুলগুলি এখনই এত ভালো হয়ে গেছে, এবং তাদের মধ্যে কিছু আক্ষরিক অর্থেই ব্যবহারের জন্য বিনামূল্যে খোলা। এইচএব ছাড়াও আমি এখানে তুমি 4 থেকে 5 এই টুলগুলি এখনই এত ভালো হয়ে গেছে, এবং তাদের মধ্যে কিছু আক্ষরিক অর্থেই ব্যবহারের জন্য বিনামূল্যে খোলা। এইচএব ছাড়াও আমি 3টি এই টুল সুপারিশ করতে চাই, এবং প্রথমটি হল গুগল এর নোটবুক। ধারণাগুলি ব্যাখ্যা করতে পারে, এবং সবচেয়ে ভালো দিক হল এটি আপনার অধ্যয়নের উপকরণগুলিকে একটি পডকাস্টে পরিণত করতে পারে, যেখানে আপনিও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমি গত কয়েক মাস ধরে এটি ব্যবহার করছি এবং আমি এটি পছন্দ করি। দ্বিতীয়টি হল গুগলের এই স্টুডিও, এবং এটি আসলে আরও পাগল, কারণ যখনই তোমার সন্দেহ হয় তখন তুমি আসলে কি এটি দিয়ে গুগল মিট করা যায়। তোমার স্ক্রিন শেয়ার করো, তোমার সন্দেহ জিজ্ঞাসা করো, এবং এটি তোমার জিজ্ঞাসা করা সকল প্রশ্নের উত্তর রিয়েল টাইমে দেবে। এটা এমন যেন তুমি
একজন বিশেষজ্ঞের সাথে দেখা করছো এবং বিশেষজ্ঞ তোমার সকল প্রশ্নের উত্তর রিয়েল টাইমে দিচ্ছেন, ঠিক আছে। এবং তৃতীয় টুলটির নাম হল অ্যানি, যা মূলত একটি ফ্ল্যাশ কার্ড অ্যাপ যা তোমাকে নিয়মিত সময় অন্তর অন্তর প্রশ্ন জিজ্ঞাসা করে যে তুমি কি নতুন তথ্য পড়েছ, যাতে তুমি ভুলে না যাও। আমি এটা খুব বেশি ব্যবহার করি না, কিন্তু অনেকেই আসলে এটা নিয়ে কথা বলে এবং আমার মনে হয় এখনই এটা চেষ্টা করে দেখা উচিত। নিচের মন্তব্যে আমাকে জানাও যদি আমি শিক্ষার্থীদের জন্য এই স্টাডি টুলসের উপর একটি ডেডিকেটেড ভিডিও বানাই, কারণ এই বিষয়ে আমি যে অন্যান্য ভিডিওগুলো দেখেছি তার বেশিরভাগই। এখন ঠিক আছে, আমরা পরবর্তী পদ্ধতি সম্পর্কে কথা বলার আগে, যা তৃতীয় পদ্ধতি, আমি 3 সেকেন্ড সময় নিয়ে স্টাডি ট্রান্সফরমেশন প্রোগ্রামের প্রথম ব্যাচ সম্পর্কে কথা বলতে চাই, যা আমি এবং আমার বন্ধু কোসি আই কাকুর থেকে কয়েক মাস আগে চালু করেছিলাম। এবং যদি তুমি না জানো এটা কি, তাহলে এটি এমন একটি প্রোগ্রাম যেখানে আমরা মূলত তোমার পড়াশোনায় ভালো হওয়ার পেছনের বিজ্ঞান শেখাই। আমি তোমাকে টানা 2 মাস ধরে প্রতিদিন তোমার পড়াশোনার পথ দেখাবো। আমি নিজেও আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিভাবে দ্রুত পড়া যায়, বিভিন্ন শেখার কাঠামো ইত্যাদি বিষয়ের উপর অসাধারণ বক্তৃতা দিয়েছি। তোমার পরামর্শদাতারা নিবেদিত প্রাণ জীবন সেশনে অংশগ্রহণ করবেন, যেখানে তারা তোমাকে কিছু ধারণা ব্যাখ্যা করবেন এবং তোমার সকল সন্দেহের উত্তরও দেবেন। মূলত এটি কেবল আইটিজে এর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন লোকদের জন্য নয়, এটি স্কুল বা কলেজের ছাত্রদের জন্যও যারা কেবল তাদের শিক্ষায় উন্নতি করতে চায়। এবং প্রথম ব্যাচটি অত্যন্ত সফল ছিল। কোর্সটি আসলে এত ভালো ছিল যে আমি 4-5 মিনিটে 2 ঘন্টা কাজ সম্পন্ন করতে পেরেছিলাম। এটি 1-4 দিন এত কার্যকর ছিল যখন চ্যালেঞ্জ ছিল। এটি একটি ভালো জিনিস ছিল কারণ এটি আমাকে আমার সমস্যা জুড়ে ধারাবাহিক থাকতে সাহায্য করেছিল, কারণ আমি ফোকাস করতে পারিনি, তাই এটি আমাকে অনেক সাহায্য করেছে। যেমন কৌশলগুলি যা তুমি আমাদের সিতে বলেছিলে। আমি প্রতিদিন 1 থেকে 1-2 ঘন্টা এই চেয়ারে বসে আছি। কোনো একটি ছোট নোট আমি 1 সপ্তাহের মধ্যে সংশোধন করেছি এবং দ্বিতীয় ব্যাচটি শুরু হচ্ছে 5 মার্চ 2025। এবং যদি আপনি এই বছর জের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি যে অ্যাডভান্স পরীক্ষার জন্য বর্ধিত মেন্টর অ্যাক্সেস পাবেন। লিঙ্কটি এখন বর্ণনায় থাকবে। আসুন পরবর্তী পদ্ধতিতে এগিয়ে যাই। তৃতীয়টি হল আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখার কৌশলগুলির একটি তালিকা। কারণ গবেষণায় দেখা গেছে যে আপনি যদি গড়ে 4 ঘন্টা ধরে পড়াশোনা করেন, তবে কার্যকর অধ্যয়নের সময় 2-5 এরও কম হয়, যার অর্থ আপনার মস্তিষ্ক সক্রিয়ভাবে উপাদানটি শিখতে 1 ঘন্টারও কম সময় ব্যয় করে। আমি যখন প্রথম এই সম্পর্কে জানতে পারি তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে করার সর্বোত্তম উপায় হল থমোডোরো এবং অলওয়েন স্প্রিন্টস এর মতো কৌশলগুলি ব্যবহার করা। কারণ এই কৌশলগুলির সাহায্যে আপনি সক্রিয়ভাবে কিছু শিখতে কিছু সময় ব্যয় করবেন এবং তারপরে সক্রিয়ভাবে বিরতি নেবেন। তাই এখন আপনি শেখার একটি পর্যায়ে প্রবেশ করছেন, বিরতি নেওয়া শেখা। বিরতি নেওয়া শেখা। এখন আপনার মস্তিষ্ক সক্রিয়ভাবে জানে যে কোনো সময় আপনাকে কি করতে হবে, যার অর্থ আপনি দিবাস্বপ্ন দেখবেন না। যখন আপনি নতুন কিছু শিখছেন তখন আপনি কি করবেন তা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ইন্টারলিভিং ইফেক্ট নামে আরও একটি কৌশল রয়েছে, যা মূলত বলে যে একই বিষয় অধ্যয়ন করার পরিবর্তে টানা 4 ঘন্টা পর পর আপনার আসলে একটি নতুন বিষয়ে সুইচ করা উচিত। এবং এতে আপনার মস্তিষ্ক সক্রিয়ভাবে পড়ার উপাদানের উপর মনোযোগ দেবে এবং এটি আরও ভালোভাবে কাজ করবে, কারণ এখন আপনার মস্তিষ্ক বিভিন্ন বিষয়ের মধ্যে একটি প্যাটার্ন দেখতে শুরু করবে, যা পুরো শেখার প্রক্রিয়াটিকে আরও কার্যকর করে তোলে। ফানাই সহজ নতুন তথ্য শেখার সময় আপনার মস্তিষ্ককে যতটা সম্ভব সক্রিয় রাখতে হবে। এখন পরবর্তী গুরুত্বপূর্ণ কৌশল হল ম্যান কৌশল, যা মূলত বলে যে যখনই আপনি নতুন কিছু পড়বেন,